নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে অনেকবার বলেছিলাম যে লোকসভা নির্বাচনের রেজাল্ট প্রকাশের পর থেকে যতগুলো রাজ্যে বিধানসভা নির্বাচন হবে সবগুলো রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে এবং সবগুলো নির্বাচনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে থাকবে। সারা দেশের মধ্যে একটা টানটান উত্তেজনা তৈরি হবে, মানুষের মধ্যে কৌতূহল তৈরি হবে এবং প্রত্যেকটি নির্বাচনে কে জিতছে কে হারছে, ইন্ডিয়া জোট এগিয়ে যাচ্ছে না এনডিএ জোট এগিয়ে যাচ্ছে, বিজেপি শক্তিশালী হচ্ছে না কংগ্রেস শক্তিশালী হচ্ছে, বিজেপি না বিজেপি বিরোধী দল, এই দল কোন কোন দিকে মানুষের সমর্থন যাচ্ছে সে সব কিছু মানুষ জানতে চাইবে। কারণ লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত এক ধরনের রাজনীতি ছিল আমাদের দেশে, আর লোকসভা নির্বাচনের পরে পরিবর্তিত রাজনীতিতে যেহেতু সবাই ধরে নিয়েছে যে বিজেপি আগের থেকে দুর্বল হয়েছে এবং ক্রমে ক্রমে বিজেপি দুর্বল হতে পারে, ক্ষমতা হারাতে পারে, সেহেতু মানুষের মধ্যে এই সমস্ত ঘটনাবলী সম্বন্ধে জানার, তথ্য নেওয়ার এবং ওয়াকিবহাল থাকার আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে। এগুলো বলেছিলাম আমি, এবং আপনারা দেখেছেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে সারা দেশে কিরকম কৌতূহল তৈরি হয়েছিল। আপনারা দেখেছেন যে আপনার জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, তারপরে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিরকম আগ্রহ তৈরি হয়েছিল। এখন আপনারা দেখছেন যে দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিরকম টান টান উত্তেজনা তৈরি হয়েছে। সেটা শুধু দিল্লির মানুষের মনের মধ্যে না, কিন্তু সেটা একেবারে তামিলনাড়ু থেকে ওইদিকে মণিপুর পর্যন্ত, ওইদিকে রাজস্থান বলেন, মহারাষ্ট্র বলেন, যেদিকেই তাকান না কেন সারাটা দেশ জানতে চাইছে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি দিল্লিতে ক্ষমতায় ফিরবে না সেখানে বিজেপি ক্ষমতায় আসবে না কংগ্রেস, এই দুটোর ফাঁক গলে ক্ষমতায় যাবে। এগুলো সব মানুষ পাই টু পাই জানতে চাইছে। কেন জানতে চাইছে জানেন? একটা তো হলো, আমি আগেই বলে দিয়েছি যে বিজেপি দুর্বল হয়ে যাওয়ার কারণে বিজেপি এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে সেটা মানুষ জানতে চাইছে। আর একটা বড় কারণ হলো যে আম আদমি পার্টি এখন আর আঞ্চলিক দল না, এখন আর কোনো একটা রাজ্যের রাজনৈতিক দল না। এই দলটাও এখন ভারতবর্ষে আপনার একটা জাতীয় দল এবং নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত জাতীয় দল। তো জাতীয় দল হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হওয়ার কারণে আম আদমি পার্টির ব্যাপকতা বেড়ে গেছে। এখন আর দেশের মধ্যে কংগ্রেস আর বিজেপি এই দুটো দলের মধ্যেই রাজনীতিটা সীমাবদ্ধ না। আম আদমি পার্টি এখন দিল্লির সীমানা ছাড়িয়ে বিভিন্ন রাজ্যে আপনার বিধানসভা পর্যন্ত পৌঁছে গেছে। আপনারা দেখেছিলেন 2020 বিধানসভা নির্বাচনের পর আম আদমি পার্টি 22-এ গুজরাটে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে, গোয়াতে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে, পাঞ্জাবে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। একটা দল মাত্র 2012 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে অল্প সময়ের ব্যবধানে সেই দলটা দিল্লি তো দখলই করেছে, এছাড়া গোয়াতে তার দুজন ক্যান্ডিডেটকে জিতিয়েছে, অর্থাৎ গোয়া বিধানসভায় আম আদমি পার্টির 2 এমএলএ। ভোট পার্সেন্টেজ প্রায় 7% মতো ভোট পেয়েছিল। আপনার গুজরাটে আম আদমি পার্টির 5 এমএলএ, আপনারা ভাবতে পারেন প্রায় 13% মতো ভোট পেয়েছিল। তারপরে আপনারা পাঞ্জাবে দেখেছেন তো আম আদমি পার্টি ক্ষমতায় তো এসেইছে, কিন্তু তার সংখ্যাগরিষ্ঠতারও মাত্রা দেখেন 117 জন সম্ভবত আপনার পাঞ্জাবে সে 117টি আসনের মধ্যে 92টি আসন পেয়েছে। ফলে বিশাল শক্তিশালী দল হিসেবে সে শাসন ক্ষমতায় আছে এবং ভোট পেয়েছে 42%। তো 2020 বিধানসভা নির্বাচনে জয়ের 2 বছরের মধ্যে সে যে এক্সিলেন্ট রেজাল্ট দেখিয়েছে তা সারা ভারতবর্ষের মানুষকে চমকে দিয়েছে এবং আম আদমি পার্টি একটা বিকল্প শক্তি হিসেবে, বিজেপি এবং কংগ্রেসের বিকল্প শক্তি হিসেবে কিন্তু উঠে দাঁড়িয়েছে। যার কারণে এইবারের বিধানসভা নির্বাচনে যদি আম আদমি পার্টি বিজয়ী হয়, যদি আবার ক্ষমতায় ফিরতে পারে, তাহলে তার যে মনোবলটা অনেক বেশি বেড়ে যাবে। পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যেমন তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ হেরে গেলে তৃণমূল কংগ্রেস হঠাৎ করে ধরাশায়ী হয়ে যেতে পারে। আম আদমি পার্টি কিন্তু তা না, তার কাছে এখন 2টো রাজ্য রয়েছে। যদি দিল্লি হেরেও যায় দলটা কিন্তু শেষ হবে না, দলটা এরপরেও একটা রাজ্যের শাসক দল হিসেবে থেকে যাবে। আরো দুটো রাজ্যে সে বিধানসভাতে তার ভয়েস আছে, তার বিধায়ক আছে। তো 4টি রাজ্যে এই মুহূর্তে বিধানসভাতে আম আদমি পার্টির প্রতিনিধিত্ব রয়েছে। এটা 4টিখানি কথা না।
তো সুতরাং এইবারের বিধানসভা নির্বাচনে দিল্লিতে জিতলে পরে সে এরপরে যে উত্তরপ্রদেশে আবার ঝাঁপ দেবে না, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আসছে, সে যে ঝাঁপ দেবে না, সে যে বিহারে ঝাঁপ দেবে না বিধানসভা নির্বাচনে, সে যে তামিলনাড়ুতে ঝাঁপ দেবে না, সে যে আসামে ঝাঁপ দেবে না, কেরালায় ঝাঁপ দেবে না, পশ্চিমবঙ্গে ঝাঁপ দেবে না, তা গ্যারান্টি দিয়ে বলা যায় না। হ্যাঁ, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো, অরবিন্দ কেজরিওয়ালের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এখনো পর্যন্ত তেমন কোনো বাগবিদণ্ডা হয়নি, লড়াই হয়নি, বরং তাদের মধ্যে একটা ভালো সম্পর্কই বিরাজ করছে। ফলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ডিস্টার্ব করবেন এইরকম সম্ভাবনা যদিও দেখা যাচ্ছে না। কিন্তু আসামে, যেহেতু আসামে বিজেপির সামনে প্রধান প্রতিপক্ষ কংগ্রেস, সেইখানে আম আদমি পার্টি অলরেডি কিন্তু সেখানে গিয়ে ইলেকশনে লড়াই করেছে এবং গুয়াহাটি মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশনে সে তার একজন কাউন্সিলর কিন্তু জিতিয়েছে। ফলে খাতা খুলেছে গুয়াহাটির বুকে। তো আগামী বিধানসভা নির্বাচনে যে আসামে সে ব্যাপক আকারে, ব্যাপক মাত্রায় আপনার ফাইট করবেন তা গ্যারান্টি দিয়ে বলা যায় না, কারণ অলরেডি তৃণমূল কংগ্রেসও আসামে ঢুকে গিয়ে কিছুদিন আগে একদিনে এক মঞ্চের মধ্যে 500 জন নেতাকে বিভিন্ন দল থেকে, অসম গণ পরিষদ, তারপর বিজেপি, কংগ্রেস ইত্যাদি বিভিন্ন দল থেকে নিয়ে গিয়ে যোগদান করিয়েছে। ফলে আম আদমি পার্টিও সেখানে এন্ট্রি নেবে, ব্যাপকভাবে এন্ট্রি নেওয়ার সম্ভাবনা রয়েছে। কেরালাতে, যেখানে সিপিএম আর কংগ্রেসের মধ্যে মূলত লড়াই, সেখানে বিজেপি মাইনর একটা শক্তি, সেখানেও আম আদমি পার্টি কিন্তু লড়াইয়ে ঢুকে যেতে পারে। কারণ যখনই সে দিল্লিতে বিজয়ী হয় তখনই দেখা যায় সে নতুন উদ্যমে অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। এবং কংগ্রেস যেহেতু তাকে হরিয়ানাতে বিধানসভা নির্বাচনে তাকে সিট দেয়নি, সেহেতু সেও দিল্লিতে কংগ্রেসকে সিট দেয়নি, কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি। তো কংগ্রেসের সঙ্গে তার একটা মানসিক দ্বন্দ্ব তো তার রয়েছে। সেই দ্বন্দ্বের কারণে আপনারা দেখেছেন হরিয়ানাতেও কিন্তু কংগ্রেসের ক্ষতি করেছে, কারণ 5টি বিধানসভা আসন রয়েছে, মূলত সেগুলোর মধ্যে 4টিতে তো একেবারে মার্জিনের চেয়ে বেশি, একেবারে আম আদমি পার্টির কারণেই কংগ্রেস হেরেছে, এটা পরিষ্কার। আর একটা আসনে অল্পের জন্য, আম আদমি পার্টির কারণেই কংগ্রেস হেরেছে মূলত। তো এবারে কংগ্রেস যেখানে যেখানে আছে সেখানে সেখানে কিন্তু আম আদমি পার্টি কিন্তু গিয়ে ঢুকবে, যেটা বিজেপিও চায়, যে যেখানে কংগ্রেস বা কোন একটি দল তার প্রধান প্রতিপক্ষ, সেখানে অন্য দলগুলো এসে তার বিরোধিতা করে সেখানে বিরোধী ভোটটাকে ভাগ করে দিক। তো এই কাজটা কিন্তু অনেকাংশে গুজরাটে আম আদমি পার্টি করেছে, গোয়াতে করেছে, পাঞ্জাবে তো সে শাসন ক্ষমতায় কংগ্রেস থেকে ছিনিয়ে নিয়েছে। ফলে দুটো রাজ্যে এই পর্যন্ত কংগ্রেসের ডিরেক্ট ক্ষতি করছে আম আদমি পার্টি। একটা হলো দিল্লিতে শীলা দীক্ষিতের নেতৃত্বে কংগ্রেসের সরকার ছিল, সেই সরকারকে ফেলে দিয়ে ক্ষমতাচ্যুত করে আম আদমি পার্টি প্রথম ক্ষমতায় আসে। তারপরে পাঞ্জাবে, সেখানে অমরিন্দর সিংয়ের নেতৃত্বে কংগ্রেসের সরকার ছিল, সেই সরকারকে হারিয়ে পরাজিত করে আম আদমি পার্টি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। তো এই কারণে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল কি হচ্ছে তার দিকে সারা দেশ তাকিয়ে রয়েছে, যে আম আদমি পার্টি যদি এখানে দিল্লিতে জিতে যায় তাহলে সে আবার অ্যাগ্রেসিভ হয়ে জাতীয় রাজনীতিতে আরো বড় ভূমিকা পালন করার জন্য এবং কংগ্রেসের জায়গাটা নেওয়ার জন্য একদিকে যেমন তৃণমূল কংগ্রেস চেষ্টা শুরু করে দিয়েছে, আর একদিকে আম আদমি পার্টিও সেই চেষ্টা আগে থেকে করে আসছে এবং অনেকটা ক্ষেত্রে সফল হয়েছে। আগামী দিনে এই তার যে অভিযানটা, সেটাকে সে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারে। এই কারণে সারা দেশ জানতে চায় যে দিল্লিতে কি হবে, কংগ্রেস কতটুকু ভালো রেজাল্ট করবে। কারণ কংগ্রেস যদি দিল্লিতে ভালো রেজাল্ট করতে পারে, তাহলে কিন্তু কংগ্রেস বোঝাতে পারবে যে কংগ্রেসের স্ট্যান্ডই সঠিক ছিল। আর যদি কংগ্রেস ভালো রেজাল্ট করতে না পারে, আম আদমি পার্টি সরকার যদি আবার প্রতিষ্ঠিত হয় সেই ক্ষেত্রে, এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হন, সেই ক্ষেত্রে কিন্তু কংগ্রেস সেখানে নীতিগতভাবে বিরোধী ইন্ডিয়া জোটের মধ্যে অন্যদের খোঁচার মুখে পড়বে, যে কংগ্রেস বিজেপিকে সাহায্য করার জন্য দিল্লিতে লড়াইটা করেছে আম আদমি পার্টিকে ক্ষমতাচ্যুত করার জন্য, কিন্তু তারপরেও সে সফল হয়নি। এই কথাগুলো কিন্তু তখন ইন্ডিয়া জোটের বাকি দলগুলো কংগ্রেসকে বলতে শুরু করবে। এটা কংগ্রেসের জন্য রিস্ক পিরিয়ড। আবার কংগ্রেস যদি দিল্লিতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে যেখানে কংগ্রেসকে বাদ দিয়ে কেউ সরকার গঠন করতে পারবে না, যে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পেল না, বিজেপিও পেল না, আম আদমি পার্টিও পেল না, আর কংগ্রেস এমন কিছু সিট পেল যে সিটগুলো নিয়ে সে যাকে সমর্থন করবে সেই সরকার গঠন করতে পারবে। এবং তখন কংগ্রেস আম আদমি পার্টিকে সাপোর্ট করলো,
তখন কংগ্রেস এটা বুক ফুলিয়ে বলতে পারবে যে দেখো, আমাদের সঙ্গে অ্যালায়েন্স না করার কারণে আম আদমি পার্টি এখন সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং আমাদের পলিসি সঠিক ছিল, এই কথাটা তখন কংগ্রেস কিন্তু চিৎকার করে বলতে পারবে। এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়া জোটের বাকি শরিক দলগুলো কংগ্রেসের পলিসিকে সমর্থন করতে বাধ্য হবে। যার কারণে সারা দেশের কংগ্রেসীরা যেমন দিল্লির দিকে তাকিয়ে রয়েছেন, সারা দেশের বিজেপির লোকরা তাকিয়ে রয়েছেন, কারণ নরেন্দ্র মোদী বারবার দিল্লিতে পরাজিত হয়েছেন, নরেন্দ্র মোদী বারবার পশ্চিমবঙ্গে পরাজিত হয়েছেন। দিল্লি এবং পশ্চিমবঙ্গ নরেন্দ্র মোদীকে এখনো সাফল্য এনে দিতে পারেনি। যার কারণে নরেন্দ্র মোদীর এখানে রাজনৈতিক প্রেস্টিজ জড়িয়ে রয়েছে। তার কারণে বিজেপির কর্মীরা জানতে চাইছে দিল্লিটা এবার নরেন্দ্র মোদী, অমিত শাহ মিলে, জেপি নাড্ডা মিলে দখল করে উপহার দিতে পারে কিনা বিজেপি কর্মীদের, সেই দিকে বিজেপি তাকিয়ে রয়েছে। না হলে বিজেপিরও মানমর্যাদায় আঘাত পড়বে আরেকবার। আর আম আদমি পার্টির যারা কর্মী সমর্থক যারা রয়েছেন বা সাধারণ মানুষ সবাই মিলে তারা দেখতে চাইছেন যে আম আদমি পার্টি এই নির্বাচনের পরে কি ভূমিকা পালন করে সর্বভারতীয় রাজনীতিতে। আপনাদেরও কৌতূহল ডেফিনেটলি রয়েছে আমি জানি। তার কারণে কমেন্ট করে জানাবেন আপনারা কি ভাবছেন দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং তার কি প্রভাব পড়তে পারে বলে আপনাদের মনে হয়, জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।